কিন্তু আসলে এই ইন্টারভিউটার আসলে ইম্প্যাক্টটা কি, উনি কি বলেছেন সেটার ঐতিহাসিক ইস্যুর আলোচনা চেতে সম্ভবত এই আলোচনাটা বেশি জরুরি। এই ইন্টারভিউটার সময় এখন কেন? এই ইন্টারভিউ দিয়ে আসলে কি কোনো কিছু অর্জন করতে চাওয়া হয়েছে একটা পরিকল্পনার পার্ট হিসাবে, এবং মূলত একটা রাজনীতি, যে রাজনীতিটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং জামায়াত ইসলামী করতে চাইছে, সেই রাজনীতিটার পক্ষে বয়ান তৈরির জন্য জনাব শরীফুল হক ডালিম মাঠে নেমেছেন। তো আমাদের মাঠে, রাজনীতির মাঠে এই মুহূর্তে খুব দুটো গুরুত্বপূর্ণ ইস্যু আছে। ভারত বিরোধিতা, আওয়ামী বিরোধিতা, খুবই ভ্যালিড ইস্যুস। যৌক্তিক কারণে এই দেশের মানুষ এই দুটো বস্তুর ওপরে খুব ক্ষুব্ধ। জিয়ার বিরুদ্ধে কেন, আমরা এই প্রশ্ন যদি করি, জিয়া যে দল তৈরি করে গেছেন, সেই দল শেখ হাসিনার বিরুদ্ধে এই জুলাই আগস্টে বিরাট রোল প্লে করেছে। শুধু তাই না, যেটা অনেক বেশি জরুরি, আমি বহুবার এটা নিয়ে কথা বলেছি, শেখ হাসিনার ক্ষমতায় থাকাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে গেছে এই দলটা। 2011 সালে সংবিধান সংশোধনের পর থেকে 13-14, তারপরে বর্ষপূর্তিতে 15-তে এসে, তারপরে 18-র আগে তো 18-তে তারা নির্বাচনই করলো, তারপর না আবার 22 থেকে খুবই টাফ ফাইট করে গেছে। তো সেই দল, মানে সেই দলের যিনি মূল প্রতিষ্ঠাতা, তাকে ডেমোনাইজ করার চেষ্টা করছে কেন? আমরা সাম্প্রতিক সময়ে দেখব আমাদের রাজনীতির মাঠে বিএনপির সাথে জামায়াতের একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে। তারা নানাভাবে বিএনপিকে স্টিগমাটাইজ করার চেষ্টা করছে, এবং আমরা খেয়াল করব বিএনপি ভারত প্রসঙ্গে খুব টাফ কথা এই মুহূর্তে বলছে না, এবং আওয়ামী লীগ প্রসঙ্গে তাদের এক ধরনের ছাড়ের ভাব দেখা যাচ্ছে। কিন্তু এখানে এই দুটোকেই মূল টার্গেট করা হলো। এবং যেটা বলছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে সম্ভবত এটা, উনি বারবার 24 সালে 2024, এটা 1924 না, উনি 1924 বলেছেন, উনি ওনার স্ত্রীর মৃত্যু 1905 বলেছেন। আমি জানি না ওনার আসলে সুস্থতা কতটুকু আছে, যদি উনি নামগুলো যখন বলছিলেন খুবই ক্রিস্প মেমোরি মনে হয়েছে। যাই হোক, তো উনি বিপ্লব বলছেন, এবং একটা কথা উনি খুব স্পষ্টভাবে বলেছেন, বিপ্লবীদের এমন একটা অবস্থানে থাকতে হবে যেন তারা নীতি নির্ধারণ করতে পারে। এই একটা কথা খেয়াল করুন। বিপ্লবী সরকার টোনটা আমাদের মাথায় আসবে, বহু মানুষ বিপ্লবী সরকারের প্রজেক্ট নিয়ে মাঠে নেমেছিলেন। এরপর বাংলাদেশে অলরেডি তার বিবেচনায় আমাদের মুক্তিযুদ্ধ, তারপর মুজিব হত্যা করে তাকে উৎখাত করার মাধ্যমে আমাদের সেকেন্ড রিপাবলিক হয়েছে বলে তিনি মনে করেন। 24-এর গণ অভ্যুত্থান থার্ড রিপাবলিক, এবং বিপ্লবীরা তাদের মতো করে দেশ যখন তৈরি করতে পারবে সেটা ফোর্থ রিপাবলিক হবে। এবং এরপর উনি সবচেয়ে জরুরি কথা বলেছেন, তিনি তার সামর্থ্য, যোগাযোগ, এগুলো ভিত্তিতে তিনি যদি কন্ট্রিবিউট করতে পারেন, তিনি ছাত্রদের, ছাত্র এবং জনতাকে সাহায্য করতে প্রস্তুত আছেন। মেজর ডালিম এদের সাথে যুক্ত হতে চাইছেন। সুতরাং আমরা এই যুক্ত হওয়াটাকে, আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকঅ্যাওয়ে বলে মনে করি। মেজর ডালিম সামনে আসলেন। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ডিমান্ড আছে এমন বিষয়গুলো, অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি ইন্ডিয়া, এগুলোকে সামনে আনা হলো। এবং ওই রাজনীতির মাঠে যেহেতু একটা অংশের ফাইট আছে বিএনপির সাথে, সুতরাং বিএনপিকেও চাপে ফেলার জন্য জিয়াকে চাপে ফেলা, তার মানে এই শেখ হাসিনা বিরোধী মুভমেন্টের একটা অংশ যারা বাংলাদেশের বিপ্লব হয়েছে দেখতে চেয়েছেন, এবং বাংলাদেশের স্বাধীনতার হিস্ট্রি, আমি আবারও বলি, স্বাধীনতার হিস্ট্রি কিন্তু শেষ হয়ে গেছে, 30 লাখ শহীদ মেনে নিতে হবে, আমি একেবারেই মনে করি না। এবং জনাব ডালিম যা যা বলেছেন, এই সব কিছু বলার অধিকার আমি খুব সিরিয়াসলি সমর্থন করি। বিভিন্ন ভার্সন থেকে আসতেই হবে, কিন্তু কোনো ঘটনায় মানুষ জড়িত থাকলে সেটাই সঠিক ইতিহাস হয়ে যায়, এই পারসেপশন ভুল, একেবারেই ভুল। প্রফেশনাল ইতিহাসবিদরা যে ইতিহাস লিখবেন সেটা সত্যের কাছাকাছি থাকে, একেবারে অ্যাবসলিউট অবজেক্টিভ ইতিহাস বলে কিছু নেই, একেবারে নেই। বরং বলা হয় যে মানুষগুলো ঘটনার সাথে জড়িত থাকে, তাদের নানান রকম বায়াসে তারা ভোগেন, সে বায়াসের কারণে সঠিক ইতিহাস তাদের দিক থেকে কমও আসতে পারে। তারপরও তার মতো মানুষদের টেস্টিমনি আসলে আমাদের সামনে থাকা দরকার। ভবিষ্যতে ইতিহাস যারা লিখবেন তারা ক্রস চেক করার জন্য এটা কাজে লাগবে, এটা খুবই জরুরি। এবং তার মতো মানুষের আরও লম্বা ইন্টারভিউ আমরা দেখতে প্রস্তুত আছি, তবে সেটা খুব কনক্রিট হওয়া দরকার। আরও অনেক ইস্যু, যে ইস্যুগুলো আসলে আমরা চাই না কিন্তু শোনা দরকার। ওনারা কারা ছিলেন, কিভাবে ওনারা এই পরিকল্পনা করলেন, নিজেরা এই কয়েকজন কর্নেল মেজর মিলে
এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে এত বড় ঘটনা ঘটিয়ে দিতে পারলেন? কেউ জানতো না? কোনো বিদেশি শক্তি ছিল? কারা ছিল? কিভাবে ছিল? নানান রকম কথা বিভিন্ন চর্চা থেকে, বিভিন্ন জায়গা থেকে এসেছে। কিন্তু যারা ঘটনায় ছিলেন তাদের মুখ থেকে, আবারও বলছি, তাদের কথা মানতেই হবে, নট নেসেসারিলি, কিন্তু তাদের কাছ থেকে এই কথাগুলো বের করে আনা দরকার আছে তো। প্রত্যেকে এখন খুবই মহৎ সাজার চেষ্টা করছেন। তার সাথে কি তার ব্যক্তিগত ক্ষোভ আছে? তার স্ত্রী রেপড হননি, অপহৃত হননি, তাদের চাকরি গিয়েছিল তো অন্যায়ভাবে। ব্যক্তিগত ক্ষোভের জন্য করেছেন? এই যে জাতির মুক্তির আলাপ আনছেন, এটা কি মুক্তির আলাপে কি আপনার কিছু ব্যক্তিগত ক্ষোভের সাথে যুক্ত হয়েছিল, নাকি আর কারা কোনো না কোনো বেনিফিটের জন্য এসেছিল? আমি বলছি না সেটা ঠিক বা বেঠিক, হতেই পারে তারা সেই কারণে গিয়েছেন, কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারতো, এই মানুষগুলোকে আমরা জিজ্ঞেস করতে পারতাম, তাহলে আমরা আরও অনেক কিছু জানতে পারতাম। আবারও বলছি, তথ্যগুলো সামনে আসতো, আমরা ক্রস চেকের জন্য সামনে পেতাম। কিন্তু ওগুলো না করে যেভাবে হলো, বোঝা গেল একদম একটা পরিকল্পিতভাবে কাজটা করা হয়েছে। এবং আমরা একটা কথা বলি না, পর্বতের মুশিক প্রসব, এটা মুশিক প্রসব হলো। আমরা আসলে তেমন কিছু পাইনি, আমরা পেতে চাইতাম, পেলে ভালো হতো, কিন্তু পেয়ে ওঠেনি। তারপরও উনি এসছেন, এটা খুবই চমৎকার ব্যাপার। এবং দেখা যাক, তিনি আগ্রহ প্রকাশ করেছেন ছাত্র জনতা যা করবে সেটার সাথে তারা থাকতে চান, তিনি থাকতে চান। এখন আমাদের ছাত্রদের যে দল তৈরি হতে যাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির, তারা তাকে আহ্বান জানাবেন কিনা, এর মধ্যে বিরাট জটিলতা আছে। তিনি যদি দেশে ফিরে আসেন, এটা শুধুমাত্র মানে অনেক বিচার নিয়ে প্রশ্ন আছে বাংলাদেশের, কিন্তু ওনাদের এক ধরনের স্বীকৃত মানুষ, যদিও এই আলাপ হবে যে এটাকে আসলে অপরাধ হিসেবে আমরা বিবেচনা করবো কিনা, কিন্তু শেখ হাসিনার সময় তাদের বিরুদ্ধে রায় হয়ে গেছে, সেটাকেও আসলে দেখার ব্যাপার থাকবে। এই সব সময় যেসব হত্যাকাণ্ড ঘটে তার সাথে যারা জড়িত থাকেন তাদের বিচার হবে কি হবে না, এটার জাস্ট একটা লিগ্যাল ইস্যু না, এসব নিয়ে আলাপ হতে পারে। সো আমাদের অপেক্ষা করতে হবে যে তার মতো মানুষকে, যদি ওনার অনেক বয়স হয়েছে, আমি দেখলাম উইকিপিডিয়া হিসাবে তার বয়স 77 এরকম হয়ে গেছে, তো এই 78 সম্ভবত ওনার বয়স। তো সেটা যদি হয়ে থাকে, ওনার ক্যাপেবিলিটি কতটা আছে, এবং ওনার কথার মধ্যে খুব স্ট্রেংথ নেই, এবং কিছু কিছু কথা জড়িয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল ওনার বয়স হচ্ছে বা অসুস্থ আছেন তিনি। কিন্তু দেখার ব্যাপার হবে তাকে অ্যাসেট মনে করছে কিনা, এবং সব কিছু বাদ দিয়ে তাকে রাজনীতিতে ব্যবহার করার চেষ্টা হয় কিনা। কিন্তু এটুকু আমরা নিশ্চিত থাকতে পারি, তাকে এই মুহূর্তে মাঠে নামানো হয়েছে আমি মনে করি একটা পরিকল্পনার পার্ট হিসাবে, এবং মূলত একটা রাজনীতি, যে রাজনীতিটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং জামায়াত ইসলামী করতে চাইছে, সেই রাজনীতিটার পক্ষে বয়ান তৈরির জন্য জনাব শরীফুল হক ডালিম মাঠে নেমেছেন।